হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার টিউটোরিয়াল অফ দি জিওগ্রাফার। তো আমরা এই চ্যানেলে আগামী এসএলএসটি যে পরীক্ষা রয়েছে তার জন্য জিওগ্রাফির সিলেবাসের ওপর প্রত্যেকটা টপিক ধরে ধরে 9, 10 এবং 11, 12-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো হয় এবং যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে সেইগুলো নিয়েই কিন্তু আমরা আলোচনা করছি। এই পর্বে আমরা এটি একটি স্পেশাল পর্ব যেখানে আমরা আলোচনা করব বিগত 2016 সালের 11-12-এর পরীক্ষায় যে কোশ্চেনটা এসেছিল তার সমস্ত প্রশ্নগুলোর উত্তর নিই। তো অন্যান্য যে সমস্ত টপিকগুলো রয়েছে সেগুলো তোমরা আমার এই প্লেলিস্টে পেয়ে যাবে, সেগুলো তোমরা অবশ্যই দেখো। আর আজকের পর্বের যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব সেগুলোতে আমরা সরাসরি চলে যাই। দেখো, প্রথম প্রশ্ন একদম সোজা এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভূত্বক ও গুরুমণ্ডলের অর্থাৎ মেন্টলের মধ্যবর্তী বিযুক্তি অঞ্চলকে কি বলা হয়? এই প্রশ্নটা প্রায় বহু পরীক্ষায় এসেছে, মানে এই বিযুক্তি তল রিলেটেড কোশ্চেন। তো সেই জন্য আমাদের এটা কিন্তু খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। তো অপশানগুলো আমরা দেখে নিই। এ কনরাড বিযুক্তি, বি গুটেনবার্গ বিযুক্তি, সি মোহ বিযুক্তি, ডি লেমেন বিযুক্তি। অর্থাৎ ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যে আমরা যদি দেখি তাহলে আমরা সকলেই জানি যে এখানে থাকে সেটা হচ্ছে মোহ ডিসকন্টিনিউটি। তো এই ডিসকন্টিনিউটিগুলো আমাদের কনফিউশন থাকে যে কোনটা কীরকম থাকবে। এখানে আমি তোমাদের গ্রাফের মাধ্যমে সমস্ত ডিসকন্টিনিউটিগুলোকে বা বিযুক্তি তলগুলোকে তুলে ধরেছি। এর মনে রাখার একটা ট্রিক আমি তোমাদের বলছি, যেটা হচ্ছে সিএম আর জিএল। মনে রাখবে, সিএম মানে হচ্ছে চিফ মিনিস্টার আর জিএল মানে হচ্ছে গ্রাউন্ড লেভেল। অর্থাৎ কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যদি গ্রাউন্ড লেভেলে হয় সেই সংক্রান্ত বিষয়টাকে নিয়েই আমরা এই ট্রিকটা মনে রাখবো। কিভাবে? দেখো, সিএম একদম প্রথম থেকে উপরে থাকে, টপ লেভেলের। আর এম, তারপরে সি অর্থাৎ এখানে কনরাড ডিসকন্টিনিউটি, এম অর্থাৎ মোহ ডিসকন্টিনিউটি, আর অর্থাৎ রেপিটি, জি অর্থাৎ গুটেনবার্গ এবং এল অর্থাৎ লেম। অর্থাৎ ওপর থেকে আমরা যদি নিচের দিকে ক্রমশ যাই তাহলে যেটা পাবো সিএম আর জিএল। তো প্রত্যেকটা লেয়ার সম্বন্ধে নিশ্চয়ই তোমাদের ধারণা আছে, এবং যদি না ধারণা থাকে তাহলে এই টপিকের ওপর আবার কোশ্চেন এবং তার সম্ভাব্য আলোচনা প্লেলিস্টে আছে, সেটা তোমরা দেখে নিও। নেক্সট কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, 2তে আসার আগে এখানে আমি তোমাদের একটা টেবিল তুলে ধরেছি যেখানে প্রত্যেকটা ডিসকন্টিনিউটি, তাদের গভীরতা, তাদের কোন লেয়ারটাকে পৃথক করেছে, মূল বৈশিষ্ট্য কে আবিষ্কার করেছে, কত সালে আবিষ্কার করেছে এবং তার গুরুত্বটা কি সেগুলো তুলে ধরেছি। এখানে একটা জিনিস মনে রাখবে, কেন এই টেবিলটা দিলাম, কারণ অনেক সময় এই সাল থেকেও তোমাকে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে বলে, অথবা কোনো একজনের নাম বলে দেবে, তার কত সালে সে তার ওই ডিসকন্টিনিউটিটা আবিষ্কার করেছে সেটাও তোমাদের জিজ্ঞেস করতে পারে। সেই জন্য তোমরা সবসময় চেষ্টা করবে এই টেবিলটাকে মনে রাখার এবং মুখস্থ করার। এর পিডিএফ লিঙ্ক আমি গ্রুপে দিয়ে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, খুব সহজেই এখান থেকে দেখে নিতে পারো। চলে আসছি 2 নম্বর কোশ্চেন। কি বলেছে না, যে দুই শক্তির মিলিত কার্যের ফলে বধভূমি, যেটার ইংরেজি অর্থ হচ্ছে ব্যাডল্যান্ড টপোগ্রাফি, ভূমিরূপ গঠিত হয়, তারা হলো এ বায়ু ও হিমবাহ, বি বায়ু ও জল, সি জল ও হিমবাহ, ডি জল ও সমুদ্র তরঙ্গ। অর্থাৎ এই চারটের মধ্যে কোনটা? তাহলে আমরা যদি দেখি যে ব্যাডল্যান্ড টপোগ্রাফি মূলত তৈরি হয়, তার আগে আমরা একটা ছবি দেখে নেব। দেখো, এটা একটা ব্যাডল্যান্ড টপোগ্রাফির উদাহরণ, যেটা কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গল রয়েছে এবং এটা খুব একটা ফেমাস ট্যুরিস্ট স্পট। তো এখানে প্রায়শই আমরা বেড়াতে যাই। পশ্চিম মেদিনীপুর জেলায় রয়েছে। এই জায়গাটার নাম কি সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো এবার আমরা চলে আসি উত্তরে। কি হবে উত্তরে? তাহলে ব্যাডল্যান্ড টপোগ্রাফি আমরা যদি দেখি তাহলে দেখব যে বায়ু ও জলের মিলিত ক্ষয়কার্যের ফলে এটা তৈরি হয়। আরেকটা জিনিস, জল ও হিমবাহের ক্ষয়কার্যের ফলেও আরেকটা ভূমিরূপ তৈরি হয়, বা এর একটা পদ্ধতির নাম আছে যেটাকে বলে পেরিগ্লেসিয়াল। গ্লেসিয়ারের পরে পেরিগ্লেসিয়াল বলা হয়, সেটাও তোমরা মনে রাখবে। জল ও হিমবাহের ক্ষয়কার্যের ফলে তৈরি হয়। তো কিভাবে তৈরি হচ্ছে এবং কেন এটাকে রিল বা গালি বলা হয় সেটা তোমরা এখানে পেয়ে যাবে। এই ডিটেলসটা তোমরা সেটা একটু দেখে নিও। আর 3 নম্বর কোশ্চেন আমরা চলে এসেছি। দেখো, মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পাহাড়ের গা বেয়ে শিলাখণ্ড ও মৃত্তিকা ধীরে ধীরে নিচে নেমে আসাকে কি বলে? মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পাহাড়ের গা বেয়ে শিলাখণ্ড ও মৃত্তিকা ধীরে ধীরে নেমে আসাকে কি বলে? এ ভূমিপ্রবাহ, সি বিসর্পণ বা ক্রিপিং বা স্লাম্পিং, বি ভূমিধস বা ল্যান্ডস্লাইড,
ডি হিমানি সম্প্রপাত বা গ্ল্যাসিয়াল স্লিপ। আমি এগুলো দেখবে প্রত্যেকটার ইংরেজি দিয়ে রেখেছি, কারণ ভূগোলে আমাদের বাংলার সাথে সাথে ইংরেজি টার্মগুলো কিন্তু কোশ্চেনে লক্ষ্য রাখবে, তবে গিয়ে সঠিক উত্তরটা বুঝতে পারবে, নাহলে কিন্তু কোশ্চেনটা না বোঝা, কনফিউশন থাকে অনেক সময়। তো এখানে কি হবে, কি বলেছে, ধীরে ধীরে, এই শব্দটার সঙ্গে রিলেটেড। দেখো আর্থ ফ্লো, বিস্ময়পর, ল্যান্ডস্লাইড, গ্লেসিয়াল, এই প্রত্যেকটাই কিন্তু মাস ওয়াস্টিং এর একটা টাইপস। কিন্তু যখন তোমাকে বলবে ধীরে ধীরে, তখন কিন্তু এই ল্যান্ডস্লাইডটা হবে না, কারণ আমরা কি জানি, ল্যান্ডস্লাইড হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট। মাস ওয়াস্টিং বা মাস মুভমেন্টের যে পদ্ধতিগুলো আছে, যে টাইপসগুলো আছে, তার মধ্যে সব থেকে ফাস্টেস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ল্যান্ডস্লাইড বা ভূমিধস। এবার আর্থ ফ্লো বা এটা কি না, এটার জন্য আমরা একটা পয়েন্ট দেখে নেবো। দেখো আর্থ ফ্লো কিন্তু খুব ধীর গতির একটা প্রবাহ, যেখানে জলের উপস্থিতি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। ল্যান্ডস্লাইড তো বললাম, হঠাৎ করে যখন পাহাড়ের গায়ে বড় শিলাগুলো নেমে আসে। হিমানি সম্প্রপাত গ্লেসিয়াল অঞ্চলে দেখা যায়, হিমালয়ের পর্বতের চূড়ায়, এভারেস্টের মাউন্টেন রিজিয়ন, এইগুলোতে দেখতে পাই আমরা। বিস্ময়পন বা ক্রিপিং জিনিসটা কি, ক্রিপিং হচ্ছে সব থেকে ধীর গতির। মাস ওয়াস্টিং এর মধ্যে সব থেকে ফাস্টেস্ট হচ্ছে ল্যান্ডস্লাইড, আর সব থেকে ধীর গতির হচ্ছে ক্রিপিং বা স্লাম্পিং। এটা কিভাবে হয়, তার অপশনগুলো যদি থাকে, অনেক সময় এই ধরনের কোশ্চেন থাকে যে আমরা ক্রিপিংটাকে বুঝবো কি করে। এই তার জন্য এখানে দেখো, গাছপালার বাঁকা অবস্থা যদি হয়ে থাকে, বিদ্যুতের খুঁটি যদি হেলে যায়, তাহলে এই লক্ষণগুলোকে দেখে আমরা ক্রিপিংকে বুঝতে পারবো। ক্রিপিং কিন্তু খালি চোখে বোঝা যায় না, সময় মানে অনেক সময় চোখে দেখে বুঝতে পারবো না, খুব ধীর গতিতে হয়। সেই জন্য এই প্রসেসগুলো দেখে আমরা ক্রিপিংটাকে বুঝতে পারি। অর্থাৎ এই দুটো জায়গা থেকেও আমরা কোশ্চেন পেতে পারি যে ক্রিপিং বা বিস্ময়পনটা খালি চোখে দেখা যায় কি দেখা যায় না, বা বোঝা যায় কি যায় না। সেই জন্য এই অপশনগুলোও তোমাদের কাজে লাগবে, তাই আমি এগুলো দিলাম। নেক্সট চলে আসি 4 নম্বর। 4 নম্বরে কি বলেছে, ইউ আকৃতির উপত্যকা সাধারণত যে কারণে হয়ে থাকে তা হলো। ইউ আকৃতির উপত্যকা, অপশন 1 নদীর ক্ষয়, অপশন 2 হিমবাহের ক্ষয়, 3 আগ্নেয়গিরির অগ্নুৎপাত, 4 পলি সঞ্চয়। দেখো ইউ আকৃতির উপত্যকা আগ্নেয়গিরির ক্ষেত্রেও হয় না, পলি সঞ্চয়ের ক্ষেত্রেও হয় না। নদীর ক্ষেত্রে এবং হিমবাহ, এই দুটো অপশন নিয়ে কনফিউশন থাকার কথা। অনেক ক্ষেত্রে আমরা পড়েছি যে নদীর নিম্নগতির শেষের দিকে, অর্থাৎ ঠিক মধ্যগতি শুরু হওয়ার আগে ইউ আকৃতির উপত্যকা দেখতে পাই। ইউ আই বা ভি আকৃতির বা ইউ আকৃতির উপত্যকা হয় অনেক সময়, কিন্তু মূলত যে কারণে হয় সেটা হচ্ছে হিমবাহের ক্ষয়। এই যে দেখো এখানে আমি ছবিটা দিয়েছি, দেখছি এইটা হচ্ছে ইউ আকৃতির উপত্যকা, হিমবাহের ক্ষয় কার্যের ফলে এই উপত্যকাটা তৈরি হয়েছে, যেটাকে আমরা বলি ইউ আকৃতির উপত্যকা। এখানেও দেখো একটা ইউ আকৃতির উপত্যকা তৈরি হয়েছে, কিন্তু এটার একটা নির্দিষ্ট নাম রয়েছে। এই নামটা কি সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও, এই নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে 4 অপশন আমরা পেয়ে যাব, হিমবাহের ক্ষয়কার্যের ফলে ইউ আকৃতির উপত্যকা মূলত সৃষ্টি হয়। নেক্সট 5 নম্বর, পৃথিবীর অভ্যন্তরে যে স্থানে ভূকম্প তরঙ্গ সৃষ্টি হয় তাকে কি বলে। অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে বলে, যে ইন্টারনাল অভ্যন্তরে যেখানে আর্থকোয়েকটা সৃষ্টি হয়। 1 নম্বরে সেন্টার, 2 নম্বরে মিড পয়েন্ট বা মধ্যবিন্দু, 3 নম্বরে উপকেন্দ্র, 4 নম্বরে নাভি। তাহলে দেখো মিড পয়েন্টে তো হয় না, ভূমিকম্পের সৃষ্টির সঙ্গে আমরা দুটো কেন্দ্র পড়েছি, একটা হচ্ছে সেন্টার বা কেন্দ্র, আর একটা হচ্ছে ইপি সেন্টার বা উপকেন্দ্র। তাহলে কেন্দ্র বলতে কোনটা, না পৃথিবীর ভূ অভ্যন্তর থেকে যেটা উৎপন্ন হয়। এই ছবিটার সাহায্যে আমরা বিষয়টাকে ক্লিয়ারলি বুঝি। এই অংশ, অর্থাৎ যেখান থেকে প্রথম কম্পনটা হয়েছে দুটো প্লেটের সংঘর্ষের ফলে, সেখান থেকে যেটা উৎপন্ন হয় সেটাকেই আমরা বলি কেন্দ্র। এখান থেকে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, তাহলে কেন্দ্র পৃথিবীর অভ্যন্তরে থাকে। আর ঠিক কেন্দ্রের বিপরীতে যে জায়গায় ভূপৃষ্ঠে প্রথম আঘাত আনে তাকে বলা হয় এপি সেন্টার বা উপকেন্দ্র। ক্লিয়ার? তাহলে এখানে অপশন আমাদের অ্যান্সার হয়ে যাবে 1 নম্বর 5-এরটার যে সেন্টার, যেহেতু এটা পৃথিবীর অভ্যন্তরে বলেছে। 6 নম্বরে কি বলেছে, হিমালয়ের অধিকাংশ চুক্তি হলো। অর্থাৎ হিমালয় যে পর্বতমালা রয়েছে সেখানের যে ফল্টগুলো হয়ে রয়েছে, মূলত এটা ফোল্ডেড মাউন্টেন আমরা জানি, কিন্তু সেখানেও আমরা কতগুলো ফল্ট দেখতে পাই বা চুক্তি দেখতে পাই। সেই চুক্তিগুলো কি, এ আয়ামস্থলন চুক্তি বা স্ট্রাইক স্লিপ ফল্ট, বি অনুলোম চুক্তি বা থ্রাস্ট ফল্ট বা রিভার্স ফল্টও বলা হয় একে, সি সংকট চুক্তি বা কনভার্জেন্ট ফল্ট, ডি ট্রান্সফর্ম ফল্ট বা ট্রান্সফর্ম চুক্তি। এবার এই অপশনগুলো আমরা দেখে তার আগে আমরা একটা ডায়াগ্রাম দেখে নেব। দেখো এইটা আমরা যদি নর্থ থেকে সাউথের দিকে হিমালয়ের ক্রস সেকশন করি, তাহলে এইরকম একটা ছবি পাই। এখানে দেখো এই 3টে পজিশন মার্ক করা আছে, 1, 2 আর 3টে। এই 3টে কিন্তু 3টে লেয়ার, অর্থাৎ হিমালয়ের যদি আমরা উত্তর থেকে দক্ষিণে ভাগ করি 4টে সেকশন পাই। একদম নর্থ থেকে সাউথের দিকে, সাউথের একদম লোয়েস্ট আছে শিবালিক, আর একদম নর্থে আছে ট্রান্সসীমা। তো এই 3টে ভাগে 3টে কিন্তু ফল্ট দেখতে পাই। সেই 3টে ফল্টকে আমরা বলি
থ্রাস্ট ফল্ট বা রিভার্স ফল্ট। এই রিভার্স ফল্টগুলোর প্রত্যেকটার নাম আছে। দেখো 1 নম্বরে যেটা MCT, তার নাম হচ্ছে মেন সেন্ট্রাল থ্রাস্ট। এটা হচ্ছে সবচেয়ে প্রাচীন কেন্দ্রীয় চুক্তি, অর্থাৎ একদম প্রথম পর্যায়ে সৃষ্টি হয়েছিল। 2 নম্বরে বলছে মেন বাউন্ডারি থ্রাস্ট, MBT। মেন বাউন্ডারি থ্রাস্ট এইখানে দেখা যায়, এই যে লেজার হিমালয় আর শিবালিক হিমালয়ের মধ্যে। আর লাস্ট এবং সব থেকে দক্ষিণে যেটা রয়েছে মেন ফ্রন্টাল থ্রাস্ট বা MFT, সর্বদক্ষিণ সীমারে রয়েছে এবং নবীনতম সংঘর্ষ চুক্তি একদম। তাহলে সব থেকে প্রাচীনতম হচ্ছে মেন সেন্ট্রাল থ্রাস্ট আর নবীনতম হচ্ছে মেন ফ্রন্টাল থ্রাস্ট। এখান থেকে কোশ্চেন আসতে পারে যে সবচেয়ে নর্দার্ন বাউন্ডারিতে কোন থ্রাস্ট রয়েছে, সবচেয়ে সাউদার্ন বাউন্ডারিতে কোন থ্রাস্ট রয়েছে, সেই জন্য এই গ্রাফ সহ বিষয়টাকে মনে রাখ। নেক্সট 7 নম্বর কোশ্চেনে চলে আসি। কি বলেছে? গ্রানাইট শিলার স্বল্পমোচন, যার ইংরেজিতে বলা হয় এক্সপ্লোরেশন ডোম, প্রক্রিয়া হলো এক প্রকার কি? স্বল্পমোচন প্রক্রিয়াটা আমরা সকলেই জানি, এই যে দিনের বেলায় তাপমাত্রার হেরফেরের কারণে পেঁয়াজের খোসার ন্যায় খসে পড়ে। এই যে একটা ভূমিরূপ দেখেছো, আস্তে আস্তে করে পেঁয়াজের খোসার নয় এই অংশ থেকে খুলে পড়ে, এটা নতুন লেয়ারটা উন্মোচিত হয়েছে, এখানে পুরনো লেয়ারটা আছে। এই প্রসেসটাকে আমরা বলি স্বল্পমোচন। এটা কোন ধরনের প্রক্রিয়া? রাসায়নিক অববিকার, চুক্তি, যান্ত্রিক অববিকার, ক্ষয়। এটা একদমই সোজা, আমরা সকলেই জানি। দিস ইজ এ মেকানিক্যাল ওয়েদারিং। মেকানিক্যাল ওয়েদারিং এর আরো বিভিন্ন টাইপসগুলো আছে, যেমন ব্লক ডিসইন্টিগ্রেশন, বোল্ডার ক্লিভিং, ড্রাট ক্রেকিং, এইগুলো কিন্তু মনে রাখবে। কিন্তু এই প্রসেসটা কিভাবে হয় সেটা আমি একটা ডায়াগ্রামের মাধ্যমে তুলে ধরেছি। দেখো, দিনের বেলায় উত্তপ্ত হলো, রাত্রে এটা কুলিং হলো, এইভাবে কন্টিনিউয়াসলি হতে হতে একটা সময় পরে এই উপরের লেয়ারটা খসে যাবে এবং নিচে একটা প্রায় গোলাকার ভূমিরূপ তৈরি। তবে এই অংশ থেকে আরো যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসে সেটা হচ্ছে আমাদের জানতে হবে এখানে, সেটা হচ্ছে যে এই স্বল্পমোচন প্রক্রিয়া কোন ধরনের শিলায় আমরা দেখতে পাই। এক্সপ্লোরেশন ডোম সাধারণত হোমোজেনিয়াস রক, গ্রানাইট শিলায় এটা দেখতে পাই, এবং যে গ্রানাইট শিলা কি হয় হোমোজেনাস, অর্থাৎ সমসত্ব একই ধরনের খনিজ পদার্থ দিয়ে তৈরি, সেইখানেই কিন্তু আমরা এই এক্সপ্লোরেশন ডোমটা দেখতে পাই। বলে এই কোশ্চেনটা কিন্তু গুরুত্বপূর্ণ, এখান থেকে আসে। হোমোজেনাস রক এক্সপ্লোরেশন ডোম কোন ধরনের রকে আমরা দেখতে পাই? হোমোজেনাস, হেটারোজেনাস বা অন্য কোনো অপশন দিতে পারে, এই জন্য মনে রাখবে হোমোজেনাস। আরেকটা দেখো অপশন আছে হেটারোজেনাস। এইটা কি? হেটারোজেনাস অর্থাৎ যেখানে শিলাস্তরগুলোর বিভিন্ন ধরনের খনিজ সমন্বয়ে তৈরি হয়, সেখানেও এক ধরনের আবহবিকার দেখতে পাই, সেটাকে আমরা বলি গ্রানালুর ডিসইন্টিগ্রেশন বা ক্ষুদ্র কণা বিসরণ। যেটা আমরা বলি না গুলির মতো মরুভূমি অঞ্চলে পটপট করে আওয়াজ করে ফাটতে থাকে, শিলা ফাটে, সেইটা। তার কারণ কি? ওই মিনারেল, ডিফারেন্ট কাইন্ডস অফ মিনারেল দিয়ে এই রক লেয়ারটা তৈরি হয়। ফলে সেখানে বিভিন্ন মিনারেল বিভিন্ন টেম্পারেচারে বিভিন্নভাবে এক্সপান্ড করে এবং সেটা ফটফট করে গুলির মতো গুলির শব্দ ছোটার মতো আওয়াজ করে ফাটতে থাকে। সেই জন্য এই দুটো অপশন কিন্তু খুব ভালো করে মনে রাখবে। হেটারোজেনাস রক হলে সেখানে গ্রানালুর ডিসইন্টিগ্রেশন, আর হোমোজেনাস রক হলে এক্সপ্লোরেশন ডোম। ক্লিয়ার? নেক্সট 8 নম্বর কোশ্চেন কি বলেছে? মানবিক ভূগোলের প্রতিষ্ঠাতাকে, এখানে ইংরেজি টার্মটা মনে রাখবে হিউম্যানিস্টিক জিওগ্রাফি, কারণ এখানেই কনফিউশনটা তৈরি হয়। কখনো কখনো এখানে হিউম্যান জিওগ্রাফি দেওয়া থাকে, যদি এটা মানবিক লেখা থাকবে সেখানেও হিউম্যান জিওগ্রাফি থাকবে অথবা হিউম্যানিস্টিক জিওগ্রাফি থাকবে, ফলে বেঙ্গলি ওয়ার্ড কিন্তু সবসময় কনফিউজিং। এখানে যদি হিউম্যানিস্টিক জিওগ্রাফি থাকে তখন আলাদা অ্যান্সার হবে, আর এখানে যদি হিউম্যান জিওগ্রাফি থাকে তখনও আলাদা অ্যান্সার হবে। তাহলে এখানে যেহেতু আমাকে হিউম্যানিস্টিক জিওগ্রাফি বলেছে, তাহলে অ্যান্সারগুলো আমরা দেখে নিই। চলো কি বলেছে। 1 নম্বর অপশনে বলেছে যে হাডসন, বি ক্লার্ক, সিতে বলেছে ওয়াইফু তুয়ান বা চুয়ান, অ্যান্ড ডিতে বলেছে ডেভিড হার্বি। হিউম্যানিস্টিক জিওগ্রাফি যখনই থাকবে তখন মনে রাখবে ওয়াইফু তুয়ান। ইনি একজন চাইনিজ আমেরিকান জিওগ্রাফার। তার বিখ্যাত একটা বই রয়েছে স্পেস অ্যান্ড প্লেস, দ্য পার্সপেক্টিভ অফ এক্সপিরিয়েন্স। এই বইতে তিনি প্রথম হিউম্যানিস্টিক ধারণা বা হিউম্যানিস্টিক জিওগ্রাফির ধারণা দেন। আর বাকি যে অপশনগুলো দেখে নিই। হাডসন মূলত রিজিওনাল জিওগ্রাফির, তার বিখ্যাত বই নেচার অফ জিওগ্রাফি 1939-এ তিনি দিয়েছিলেন, যেখানে রিজিওনাল জিওগ্রাফির রেসপেক্টে তিনি সাপোর্ট করেছিলেন। ক্লার্ক ইনি নির্দিষ্ট কোনো ভৌগোলিক তত্ত্বের মধ্যে না পড়লেও মূলত র্যাডিক্যাল এবং তোমার কোয়ান্টিটিভ রেভলিউশনের অন্যতম সমর্থক ছিলেন। ডেভিড হার্বে ইনিও র্যাডিক্যাল জিওগ্রাফি এবং মার্ক্সবাদী ভূগোলের একজন সাপোর্টার ছিলেন। এবার এখানে আমি যেটা বললাম যে হিউম্যান জিওগ্রাফি যদি থাকে তখন কে হবে? হিউম্যান জিওগ্রাফি যদি থাকে তখন সেটা হবে ফ্রেডরিক র্যাডজেল। হিউম্যান জিওগ্রাফির অন্যতম প্রতিষ্ঠাতা মনে করা হয়।
তার বিখ্যাত বই অ্যানথ্রোপোজিওগ্রাফিয়া 1882 থেকে 1891 সালে লিখেছিলেন তিনি। এই কতগুলো বই আছে যেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ম্যাচিং এর ক্ষেত্রে। যদি ম্যাচিং পড়ে তাহলে কিন্তু এই বইগুলো থেকে তাদের নাম এবং সাল থটের ক্ষেত্রে এই অপশনগুলো খুব গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? তাহলে এখান থেকে অপশনগুলো পেয়ে যাবে। নেক্সট 9 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, সোলাঞ্চাক মৃত্তিকা গঠনকারী প্রক্রিয়াটি হলো কি? সোলাঞ্চাক এটা একটা বিশেষ ধরনের মৃত্তিকা, যেটা তার গঠন প্রক্রিয়াগুলোকে বলা হয় ক্যালসিফিকেশন, গ্লেইজেশন, স্যালিনাইজেশন এবং হিউমিফিকেশন। দেখো বাকি যে প্রক্রিয়াগুলো আছে, ক্যালসিফিকেশন এখানে মূলত পোডোকাল মৃত্তিকা তৈরি হয়, গ্লেইজেশন বা গ্রেইজেশন এখানে মূলত হাইড্রোমরফিক মৃত্তিকা সৃষ্টি হয়, আর জৈব পদার্থ অর্থাৎ হিউমিফিকেশন প্রক্রিয়ায় হিউমাস থেকে হিউমাসের যে উৎপত্তি হয় জৈব পদার্থ থেকে তাকে হিউমিফিকেশন বলা হয়। তাহলে হিউমিফিকেশনও হবে না, গ্লেইজেশনও হবে না, ক্যালসিফিকেশনও হবে না, তাহলে পড়ে থাকলো সি, সেটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, সোলাঞ্চাক মৃত্তিকা। এবার আমরা একটা ছবির মাধ্যমে এই মৃত্তিকাটা কিভাবে হয় সেটা দেখো। এই যে উপরের অংশটা দেখেছো, এখানে সব লবণ জমা হয়ে গেছে। কিভাবে লবণগুলো জমা হয়? মূলত মরু অঞ্চলে যখন বাষ্পীভবন হয়, মরু অঞ্চলে এবং উপমরু অঞ্চলে প্রচুর পরিমাণে বাষ্পীভবন হয়, ফলে মাটির ওপরে থাকা জলে মিশ্রিত পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম লবণের যে ক্লোরাইডগুলো সেগুলো সালফেট রূপে মৃত্তিকার উপরই অংশে এইভাবে সাদা রূপে সঞ্চিত হয়, এবং সেই প্রসেসটাকেই আমরা বলি স্যালিনাইজেশন। ক্লিয়ার? তাহলে সোলাঞ্চাক মৃত্তিকা গঠনকারী প্রক্রিয়া হলো স্যালিনাইজেশন। ওকে, নাম্বার 10, নিম্নে কোন দেশে ভেল্ড তৃণভূমি দেখা যায়? এখানে আমি তোমাদের বলবো এই তৃণভূমি সংক্রান্ত আমার একটা পিডিএফ আছে, এখানে আমি তোমাদের দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সমস্ত তৃণভূমিগুলো নামগুলো দেখতে পেয়ে যে ওই উপযুক্ত ম্যাপ, এখানেই আমি ম্যাপ দিয়ে সেগুলোকে তুলে ধরেছি। তাহলে আমরা আগে ম্যাপটা দেখে নিই এবং নামগুলো দেখে নিই, তারপর অ্যান্সারটা করব। এই ম্যাপটাতে প্রত্যেকটা জায়গার গুরুত্বপূর্ণ যে তৃণভূমিগুলো আছে সেগুলো দেওয়া আছে এবং তাদের নামকরণও করা আছে। সেগুলো তোমরা খুব সহজেই, এই পিডিএফটা আমি তোমাদের যেহেতু বলেছি আগেই দিয়ে দেবো, তাহলে সেখান থেকে তোমরা এগুলো পেয়ে যাবে এবং প্রত্যেকটা তৃণভূমির নাম কিন্তু মনে রাখতে হবে। দেখো তাহলে কি বলেছে, ভেল্ড তৃণভূমি। এখানে দেখো ভেল্ড, এই যে একদম দক্ষিণে আছে, দক্ষিণ আফ্রিকার ভেল্ড তৃণভূমি, একটা অন্যতম ক্রিকেট খেলিয়ে নেশন দক্ষিণ আফ্রিকা। তো তাদের যে তৃণভূমি সেটাকে আমরা বলি ভেল্ড তৃণভূমি। এটা কিন্তু একটা নাতিশীতোষ্ণ বা টেম্পারেট গ্রাসল্যান্ড। দেখো এখানে আমরা যদি দেখি ভেল্ড, এই যে সাউথ আফ্রিকা ট্রপিক্যাল গ্রাসল্যান্ড, এটা ট্রপিক্যাল টেম্পারেট হবে, কারণ দক্ষিণ আফ্রিকা টেম্পারেট অনেকটা, যেটা ট্রপিক্যাল নয় এটা টেম্পারেট হওয়া উচিত। আচ্ছা, এবার বাকি যে দেশগুলো আছে তাদের নামগুলো দেখে নেবে। ইন্ডিয়াতেও একটা গ্রাসল্যান্ড আমরা দেখতে পাই, যেটাকে বলা হয় বানি গ্রাসল্যান্ড বা দুন ভ্যালিতে দেখতে পাই, দেরাদুন। সেই দেরাদুনে আমরা এই বানি গ্রাসল্যান্ডটা দেখতে পাই, এটা কিন্তু মনে রাখবে। বাকি অন্যান্য দেশের নামগুলো মনে রাখতে হবে। নেক্সট 11 কি বলেছে, নিম্নের কোন ভৌগোলিক বিশেষভাবে জলবায়ুগত নিয়ন্ত্রণবাদ অর্থাৎ ক্লাইমেটিক ডিটারমিনিজম এর উপর জোর দিয়েছিলেন? এ গ্রিফিথ টেলর, বি ফ্রেডরিক র্যাটজেল, সি এলসওয়ার্থ হান্টিংটন, ডি ইমানুয়েল কান্ট। থট থেকে কিন্তু এবার ওই বছর 2016 সালে দেখছিলাম অনেকগুলো কোশ্চেন আছে, মানে থট একটা গুরুত্বপূর্ণ টপিক, বিশেষ করে 11-12 এর ক্ষেত্রে তোমাদের ভালো করে পড়তে হবে এই বিষয়ে। তোমাদের যদি কোনো হেল্প লাগে থট রিলেটেড, আমি প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস তোমাদেরকে দিতে পারি, তার জন্য তোমরা আমাকে কমেন্ট করে জানিও যদি কারো প্রয়োজন হয়। তো আমার কাছে অনেক রিলেটেড ম্যাটেরিয়ালস আছে, কারণ আমি যখন নেট প্রিপারেশন নিতাম তখন সেগুলো পড়েছিলাম, ফলে মোটামুটি তোমাদের কাজে লাগতে পারে। দেখো 1 নম্বরে কি বলেছে, তাহলে অপশানগুলো আমরা একবার দেখে নিই। তার আগে এর অ্যান্সারটা আমি যদি বলে দিই তাহলে এটা হবে এলসওয়ার্থ হান্টিংটন। হান্টিংটন দেখো মূলত তিনি একজন আমেরিকান ভৌগোলিক ছিলেন, যিনি মানব সমাজের উন্নয়ন ও সভ্যতার বিকাশে জলবায়ুর প্রভাবকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেছিলেন। তার একটা বিখ্যাত বই রয়েছে সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট 1951, এই বইটাও ম্যাচিংয়ে আসে এবং বা এমনি কোশ্চেন দিতে পারে সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট কার লেখা। তো এই ধারণাটাকে তুলে ধরেছিলেন। এছাড়াও আমরা যদি দেখি গ্রিফিথ টেলর, ইনি মূলত নিও ডিটারমিনিজম, যেটাকে আমরা স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম বলি, তার সাপোর্টার ছিলেন। র্যাটজেল তো অ্যানথ্রোপোজিওগ্রাফি এখনই বললাম, অন্যতম একজন ভৌগোলিক। আর ইমানুয়েল কান্ট, ইনি ছিলেন একদম প্রথম পর্যায়ের ভৌগোলিকগণের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ভৌগোলিক, যিনি ভূগোলকে দুটো শাখায় ভাগ করে স্টাডি করার কথা কে বলছেন, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। ওকে, নেক্সট 12। আচ্ছা, এতদূর পর্যন্ত যদি তুমি দেখে থাকো তাহলে নিশ্চয়ই পড়ানোটা ভালো লেগেছে বা এক্সপ্লেনেশনগুলো ভালো লেগেছে, তাহলে অবশ্যই একটা লাইক করো এবং যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুদের মধ্যে শেয়ারও করতে পারো।
তো চলে আসি 12 নম্বর কোশ্চেন। দেখো কি বলেছে, ভিদাল দ্য লাপ্লাসের সঙ্গে যুক্ত কোন বিষয়টা? বস্তুবাদ বা ম্যাটেরিয়ালিজম, যুক্তিবাদ বা লজিক্যাল পজিটিভিজম, সম্ভাবনাবাদ বা পসিবলিজম, গঠনবাদ বা স্ট্রাকচারালিজম। ভিদাল দ্য লাপ্লাসে আমরা সকলেই জানি একজন বিখ্যাত ফ্রেঞ্চ ভৌগোলিক। মূলত তিনি এই সম্ভাবনাবাদ বা পসিবলিজমের জন্য বিখ্যাত, প্রোপাউন্ডার বলা হয় তাকে। যদিও একটা জিনিস, এই পসিবলিজম টার্মটা শব্দটা কিন্তু তিনি প্রথম ব্যবহার করেননি, কনসেপ্টটা দিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে একজন এই পসিবলিজম শব্দটা ব্যবহার করেছিলেন। কেউ যদি জেনে থাকো সেটা আমাকে কমেন্ট করে জানি। কিন্তু তার কনসেপ্টটা পসিবলিজম, এটা তিনি ফাউন্ডার হিসেবে তাকে ধরা হয়। তিনি মূলত পরিবেশগত নিয়ন্ত্রণবাদের বিরোধিতা করে বলেছিলেন প্রকৃতি সুযোগ দেয় কিন্তু মানুষ সেখান থেকে নির্বাচন করে। এই মতবাদটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। এই বক্তব্যটা কে তুলে ধরেছিলেন? প্রকৃতি সুযোগ দেয় কিন্তু মানুষ নির্বাচন করে। তাহলে আমাদের হয়ে যাবে সম্ভাবনাবাদের জনক ভিদাল দ্য লাপ্লাসে। আচ্ছা, তার আরো কিছু কনসেপ্ট আছে, যেমন পে, টেবলে ডি লা, জেনার ডি ভাই। পে বলতে তিনি ফ্রান্সের ওই ছোট ছোট অঞ্চলগুলোকে, ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলগুলোকে পে হিসেবে তুলে ধরেছিলেন। টেবলে ডি লা বলতে ফ্রান্সের যে মালভূমি অংশ ছিল, টেবিল ল্যান্ড, সেগুলোকে টেবিল ডি লা বলেছিলেন। আর জেনার ডি ভাই, এই তিনটে টার্মও কিন্তু তার তৈরি। এগুলো মূলত সংস্কৃতিকে বোঝায়, সংস্কৃতি কালচারকে বোঝায়, জেনার ডি ভাই। ওকে, নেক্সট বাকি যে অপশনগুলো সেগুলো আমরা দেখে নিই। লজিক্যাল পজিটিভিজম অগাস্ট ডি কোথ এবং ড্রি গ্রেগরি এর অন্যতম সাপোর্টার ছিলেন, যেটা পরবর্তীকালে এই কোয়ান্টিটিভ রিভলিউশন সৃষ্টির ক্ষেত্রে অন্যতম একটা বেস হিসেবে আমরা ধরি লজিক্যাল পজিটিভিজমকে বা প্রত্যক্ষবাদকে। ম্যাটেরিয়ালিজমের সাপোর্টার ছিলেন ফ্রেডরিক এঙ্গেলস অ্যান্ড কার্ল মার্কস, যেটা মার্কসীয় ভূগোলের একটা দর্শন। আর স্ট্রাকচারালিজমের এইখান থেকে কিন্তু কোশ্চেন আছে, এই ক্লদ লেভিট স্ট্রাস এবং পিয়াজেট, তাদের অবদান ছিল এই স্ট্রাকচারালিজম বা গঠনবাদের ওপর, তাদের বক্তব্য বা তাদের বই লেখালেখি রয়েছে। নেক্সট 13, নিম্নে কোনটি নিয়ত বায়ু নয়? নিয়ত বায়ু নয়, নিয়ত বায়ু নয়, কিন্তু মনে রাখতে হবে নিয়ত বায়ু বলেনি। ক্লাইমেটোলজি থেকে কোশ্চেন, অপশনগুলো দেখে নিই। এ জেট বায়ু, বি পশ্চিমা বায়ু, সি বাণিজ্য বায়ু, ডি মেরি বায়ু। এই তিনটে যদি আমরা দেখি, এই তিনটেকেই কিন্তু আমরা কি বলি? প্ল্যানেটারি উইন্ড বা নিয়ত বায়ু যেগুলো। আচ্ছা, নিয়ত বায়ু কাকে বলে সেটা যদি আমরা দেখে নিই, যে বায়ুগুলো সারা বছর নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় পৃথিবীর বিভিন্ন চাপ বলয়কে কেন্দ্র করে, তাদেরকে আমরা বলি নিয়ত বায়ু। যেমন এই উত্তর পূর্ব মেরু বায়ু, দক্ষিণ পশ্চিমা বায়ু, উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, এই সমস্তগুলো কিন্তু আমাদের কি? নিয়ত বায়ু। কিন্তু একমাত্র জেট বায়ু নয়। জেট বায়ু হচ্ছে একটা ঊর্ধ্ব আকাশের একটা নির্দিষ্ট বায়ু প্রবাহ, যেটা এরকম সাপের মতো বেঁকে 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 প্রবাহিত হয়, যেটা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন জেট, যে জার্মানিতে, আমেরিকা এবং জাপানে যখন বিমানগুলো বোমবাজি করতে আসতো, তখন তারা এই জেট বায়ুটা আবিষ্কার করে। তো এটা মূলত ট্রোপোস্ফিয়ার, আপার ট্রোপোস্ফিয়ারের একটা বায়ু, যেটা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। এই জেট বায়ু থেকে অনেক কোশ্চেন আসে, এর সঙ্গে রসবি ওয়েভ, এই ধরনের ধারণাগুলো রয়েছে। আমি আমার ক্লাইমেটোলজির যে ভিডিও রয়েছে সেখানে এগুলো আলোচনা করা রয়েছে, সেখানে তোমরা দেখে নিতে পারো। তাহলে এখানে অপশন এ হয়ে যাবে আমাদের অ্যান্সার, যে জেট বায়ু। নেক্সট 14, টর্নেডো। আচ্ছা, টর্নেডো কি? টর্নেডো ক্রান্তীয় ঘূর্ণবাদ, টর্নেডো প্রতিপ ঘূর্ণবাদ, মধ্য অক্ষাংশ ঘূর্ণবাদ এবং ঝড়ের চক্ষু। ঝড়ের চক্ষু তো হবে না, কারণ আমরা সাইক্লোনের সেন্টারে যেটা থাকে আই অফ সাইক্লোনকে বলা হয়। এবার এর মধ্যে কোনটা? না, এর মধ্যে এটা হয়ে যাবে ক্রান্তীয় ঘূর্ণবাদ। কারণ কি? টর্নেডো আমরা যদি দেখি যে ক্রান্তীয় যে সমস্ত অঞ্চলগুলো আছে সেখানে এই টর্নেডোকে বিভিন্ন নামে ডাকা হয়। সেই টেবিলটাও আমি তোমাদের এখানে দিয়েছি, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়বে, কারণ এগুলোও পরীক্ষা আছে, কোথায় কোন দেশে কি নামে ডাকা হয় সেইগুলো। যেমন হ্যারিকেন, টাইফুন, উইলি, বাগুই, এই সমস্ত শব্দগুলো কিন্তু আমাদের পড়তে হবে। তাহলে টর্নেডো এ হয়ে গেল ক্রান্তীয় ঘূর্ণবাদ। 15, ইকুমেন নামক বইটির রচয়িতা। আচ্ছা, এখানে আমি বলে দিই, যদিও এটা কোনো একটা নির্দিষ্ট বই নয়, এটা একটা ধারণা, কোশ্চেনটার মধ্যে একটু ভুল ছিল। তো অপশান দেখে নিই। এ টলেমি, বি স্ট্র্যাবো, সি এরাটোস্থনিস, ডি হ্যাগেট। দেখো, ইকুমেন এই শব্দটা প্রাচীন ভূগোলের অংশ, অর্থাৎ প্রাচীনকালে যে সমস্ত ভৌগোলিকরা অবদান করেছে তাদের অংশ। তার মানে হ্যাগেট এখানে হবে না, কারণ হ্যাগেট হচ্ছে বর্তমান দিনের আধুনিক যুগের ভৌগোলিক। এবার এই টলেমি, স্ট্র্যাবো, এরাটোস্থনিসের মধ্যে কে হতে পারে? এই প্রশ্নটার অ্যান্সার নিয়েও কিন্তু অনেক জায়গায় কন্ট্রোভার্সি আছে। কারো কারো মতে এটা এরাটোস্থনিসের দেওয়া, কারো কারো মতে স্ট্র্যাবোর দেওয়া। কিন্তু আমরা যদি এই দুটো অপশনই থাকে তাহলে কি করব? তাহলে তোমাদের আমি প্রিফার করবো এরাটোস্থনিসকে প্রেফার করব।
এবং এরাটোস্থেনিস আর একটা অবদান কি, জিওগ্রাফি শব্দটা প্রথম তিনি ব্যবহার করেছিলেন এবং পৃথিবীর পরিধি পরিমাপ করেছিলেন। টলেমির বিখ্যাত দুটো বই আছে, অ্যালমাগেস্ট এবং আউটলাইন অফ জিওগ্রাফি। স্ট্র্যাবোর একটা গুরুত্বপূর্ণ বই, জিওগ্রাফিয়া, 17টি খণ্ডে, এটা প্রথম গুরুত্বপূর্ণ একটা বই। পিটার হ্যাগেট, লোকেশনাল অ্যানালাইসিস ইন হিউম্যান জিওগ্রাফি অ্যান্ড মডেলস ইন জিওগ্রাফি, এই 3টে বইয়ের রচয়িতা। তো সমস্ত অপশানগুলো আলোচনা করলাম এবং কোনটা প্রেফার করবে সেটাও বললাম। নেক্সট 16 নম্বর প্রশ্ন কি বলেছে, নিম্নের কোনটিতে ব্যাঘ্র উদ্ধার ক্ষেত্র রয়েছে? টাইগার রেস্কিউ সেন্টার, টাইগার রিজার্ভ সেন্টার নয়, টাইগার রেস্কিউ সেন্টার। এই বাংলার সাথে সাথে ইংরেজি টার্মগুলো এই জন্যই কাজে লাগে। এ অপশান ঝড়খালি, বি সজনেখালি, সি বকখালি, ডি সন্দেশখালি। এর মধ্যে আমাদের বকখালিতে আমরা জানি যে এটা একটা টুরিস্ট স্পট, এখানে কোনো ব্যাঘ্র প্রকল্প নেই। সন্দেশখালি এটা গ্রামীণ এলাকা, যদিও সুন্দরবনের অংশ, তো সেখানেও গুরুত্বপূর্ণ নয়। এই ঝড়খালি এবং সজনেখালির মধ্যে, তার মধ্যে ঝড়খালিতে বর্তমানে ব্যাঘ্র উদ্ধার কেন্দ্র রয়েছে, বাট সজনেখালিতে কি রয়েছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, অভয়ারণ্য। কিন্তু ঝড়খালি হচ্ছে আমাদের ব্যাঘ্র রেস্কিউ সেন্টার। এটা যেন মনে রাখবো। রেস্কিউ সেন্টার মানে এগুলো যখন কোনো বাঘ জঙ্গলে আহত হবে বা কোনো বাঘ যদি কোনো শিকারের দ্বারা ট্র্যাপড হয়, সেইগুলোকে বা ট্রিটমেন্ট করতে হয়, সেইগুলোর কাজে এইগুলো ব্যবহার করা হয়, ঝড়খালি। নেক্সট 17 কি বলেছে, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ তথ্য প্রযুক্তি শিল্প কোন ধরনের অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্গত? খুব ভালো প্রশ্ন। প্রাথমিক, দ্বিতীয়, তৃতীয় এবং কোয়ার্টারনের কোনটার সঙ্গে রিলেটেড ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি? তো এখানে অ্যান্সারটা আসার আগে আমি তোমাদের আবারও একটা টেবিল তুলে ধরবো, যেখানে প্রত্যেকটা ইকোনমিক অ্যাক্টিভিটিস, তাদের কি কালার বলা হয়, তাদের কাজের ধরন এবং উদাহরণ, এই টেবিলটা অবশ্যই পড়বে, কারণ কোশ্চেন এই উদাহরণগুলো থেকেও আসতে পারে। অর্থাৎ তোমাকে কোনো একটা উদাহরণ তুলে দেবে, বলে দেবে ব্যাংকিং সিস্টেম কোন ধরনের অর্থনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত। তাহলে আমরা জানি ব্যাংক হচ্ছে কি তৃতীয় শ্রেণীর কার্যকলাপ, যেখানে আমরা সেবা প্রদান করে থাকি, তাহলে সেগুলোকে আমরা বলি টার্সিয়ারি অ্যাক্টিভিটিজ। ক্লিয়ার? তাহলে এই অপশানগুলো আমাদের সবগুলো পড়তে হবে। আর 17 নম্বরের অ্যান্সার যেটা হবে, দেখো এখানে তথ্য প্রযুক্তি আইটি, তার মানে হয়ে যাবে এটা চতুর্থ শ্রেণীর বা কোয়াটারনারি ক্ষেত্র। ক্লিয়ার? এই কালারগুলো, টাইপসগুলো সবগুলোই কিন্তু আমাদের পড়তে হবে। 18 কি বলেছে, পূর্ব কলকাতার জলাভূমিকে ঘোষণা করা হয়েছে, অর্থাৎ সল্টলেকে যে বিস্তীর্ণ জলাভূমি, আমরা এই পরীক্ষা দিলে হয়তো সেখানে দেখতে যেতে, মানে পরীক্ষা যখন হবে তখন আমরা ওটা দেখতে পাবো, যাদের পরীক্ষা পড়বে ওই অংশে বিশাল একটা জলাভূমি রয়েছে, একদম অনেকটা অঞ্চল জুড়ে। সেটাকে কি নামে ঘোষণা করা হয়েছে? বিশ্ব হেরিটেজ হিসেবে, রামসর স্থান হিসেবে, জৈব বৈচিত্র্য স্থান হিসেবে, পর্যটন ক্ষেত্র হিসেবে। অবশ্যই পর্যটন অন্যতম একটা পর্যটন ক্ষেত্র, কিন্তু ঘোষণা করা হয়েছে সেটা কি নামে? সেটা যেটা আমরা যদি জানি রামসর স্থান হিসেবে বা রামসর সাইট। এটা কি, রামসরটা কি? এটা আর কিছুই নয়, 1971 সালে ইরানের রামসর বলে একটা বিখ্যাত জলাভূমি রয়েছে, সেই শহর রয়েছে, সেখানের এই জলাভূমি বা ওয়েটল্যান্ড সংক্রান্ত একটা কনভেনশন হয়েছিল, কনভেনশন অফ ওয়েটল্যান্ডস। সেইখানে প্রথম এই 2002 সালে পূর্ব কলকাতার জলাভূমিকে রামসর সাইট হিসেবে ঘোষণা করা হয়, অর্থাৎ এগুলোর স্পেশাল অ্যাটেনশন দেওয়া হবে টু কনজার্ভ দিস ওয়েটল্যান্ড। তো সেই জন্য এটাকে আমরা রামসর স্থান হিসেবে দেখি। ভারতের যদি আমরা আরো দেখি, অনেকগুলো রয়েছে রামসর সাইট, তার মধ্যে চিল্কা হ্রদ হচ্ছে বিশ্বের বৃহত্তম উপকূলীয় লবণাক্ত হ্রদ, যেটা ভারতের সবচেয়ে বড় রামসর সাইট। আর পশ্চিমবঙ্গের আরেকটা রয়েছে যেটা সুন্দরবন, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের একটা রামসর সাইট। ভেম্বনাথ হ্রদ কেরলের, এগুলো আর অনেকগুলো আছে, সেগুলো তোমরা ইন্টারনেট বা বিভিন্ন বই থেকে পেয়ে যাবে, দেখে নিতে পারো। ওকে, নেক্সট চলে আসি 19 নম্বর কোশ্চেন। কি বলেছে 19 নম্বর কোশ্চেনে, যে নিম্নলিখিত পশ্চিমঘাট পর্বতের কোন অঞ্চলটি ভারতের কফি রাজধানী হিসেবে পরিচিত? এ মুন্নার, বি আরাকু উপত্যকা, কোদাগু জেলা, চিকমাগুর জেলা। এখানে আমরা যদি দেখি এর অ্যান্সার একদম থিওরিটিক্যাল, কোদাগু জেলা। একে বলা হয় ভারতের কফির রাজধানী। কোদাগু জেলা, যেটা আমাদের কর্ণাটক রাজ্যে অবস্থিত এবং কর্ণাটক রাজ্যের প্রথম স্থান অধিকার করে ভারতের কফি উৎপাদন ক্ষেত্রে। কুর্গ বা কোদাগু জেলা। তাহলে অপশন হয়ে যাবে সি। 20 নম্বর, নিম্নলিখিত কোন পরিস্থিতিতে শূন্য জনসংখ্যা বৃদ্ধি হয়?
এ জন্মহার মৃত্যুহার সবচেয়ে বেশি হলে, বি জন্মহার মৃত্যুহার সমান হলে, সি জন্মহার মৃত্যুহার উভয়ই বেশি হলে, পরিব্রাজন বৃদ্ধি পেলে। দেখো জন্মহার মৃত্যুহারের চেয়ে বেশি হলে জনসংখ্যা বৃদ্ধি করে, জন্মহার মৃত্যুহার যদি সমান হয় সেখানে একটা ঘটনা ঘটতে, এই শূন্য জনসংখ্যা হতে পারে। আর জন্মহার মৃত্যুহার উভয়ই যদি বেশি হয় তাহলেও শূন্য জনসংখ্যা হতে পারে। এই বি এবং সি হতে পারে, কিন্তু পরিব্রাজন হবে না, কারণ পরিব্রাজন হলেও জনসংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে এ এবং ডি ক্যান্সেল। আমি সবসময় প্রেফার করি যে কোন অপশনগুলো আমি আগে ক্যান্সেল করবো, যেগুলো হবে না সেটাকে গুরুত্ব দেওয়ার জন্য। তাহলে এ এবং ডি হবে না, তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে? বি এবং সি এর মধ্যে। দেখো এখানে একটু লজিক্যালি থিঙ্কিং করতে হবে যে যেখানে জন্মহার ও মৃত্যুহার উভয়ই বেশি সেখানে জনসংখ্যা শূন্যের কাছাকাছি আসা খুব রেয়ার। কারণ কোনো কারণে যদি জন্মহারটাকে কন্ট্রোল করা যায় তাহলে আমরা কি করবো, জনসংখ্যা মৃত্যুহারকে যদি কন্ট্রোল করা যায় তাহলে জনসংখ্যা হু হু করে বেড়ে যাবে। মানে এটা খুব হাইলি রিস্কি জোন, ফলে এখানে শূন্য হয় না। কিন্তু যেখানে জন্মহার মৃত্যুহার সমান সেখানে কিন্তু এইটা হতে পারে। তাহলে এখানে অপশন হয়ে যাবে আমাদের বি। কিন্তু এর সঙ্গে আরো কিছু রিলেটেড টার্ম আমরা দেখে নেব। দেখো এই জিরো পপুলেশন গ্রোথ এই শব্দটা প্রথম যিনি ব্যবহার করেছিলেন তিনি হচ্ছিলেন কিংসলে ডেভিস। পপুলেশন পলিসি উইল কারেন্ট প্রোগ্রাম সাকসিড এই বইটিতে তিনি প্রথমেই জিরো পপুলেশন গ্রোথ কথাটি ব্যবহার করেছিলেন। কিন্তু এই কনসেপ্টটা আমরা কোথায় পাই? ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলে, যেখান থেকে আমরা কিন্তু এই শূন্য জনসংখ্যা বৃদ্ধি বা ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল থেকে কোশ্চেন আসে, সেটা আমাদের জানতে হবে। এইদিকে যে অপশনটা আছে সেখানে একটা জিনিস আমি তোমাদের বলবো এই ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল সম্পর্কে। দেখো কি বলেছে, জনসংখ্যাতাত্ত্বিক রূপান্তর তত্ত্বটি একটি অঞ্চলের অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক রূপান্তর এবং জনসংখ্যা সম্প্রসারণের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে। এই তিনটে অপশন থেকেও কিন্তু কোশ্চেন এসেছে বিভিন্ন নেটের এক্সামিনেশন। অর্থনৈতিক অগ্রগতি কোনটা এর মধ্যে সম্পর্কযুক্ত নয় বা রিলেটেড নয়, সেখান থেকে কিন্তু তোমরা দেখে রাখবে। আর এখানে আমি ওয়ারেন থমসনের যে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলটা রয়েছে 1929-এ তিনি দিয়েছিলেন, তার বিভিন্ন স্টেজগুলোতে জন্মহার মৃত্যুহার কি এবং কোথায় জিরো পপুলেশনে কোথায় ঋণাত্মক বৃদ্ধি হয় সেটা আমি তোমাদের তুলে ধরেছি, সেটা দেখে নিও নিজেদের এক্সট্রা আরও কিছু ইনফরমেশন অ্যাড করার জন্য। নেক্সট 21-এ চলে যাব। নিম্নলিখিত কোন রাজ্যে কোনো মেট্রোপলিটন শহর নেই? এর মধ্যে কোনটাতে মেট্রোপলিটন শহর নেই? অর্থাৎ মেট্রোপলিটন শহর বলতে যে সমস্ত শহরগুলোতে মোর দেন 10 লাখ পপুলেশন বিলং করে তাদেরকে আমরা বলি মেট্রোপলিটন শহর। এ ঝাড়খণ্ড, হ্যালো হ্যালো, ওকে। তাহলে দেখো 10 মিলিয়ন পপুলেশন যদি থাকে তখন তাকে আমরা বলি মেট্রোপলিটন শহর। তাহলে এর মধ্যে অপশন এ ঝাড়খণ্ড, বি রাজস্থান, সি ত্রিপুরা, ডি কর্ণাটক। কোনটাতে এই ধরনের শহর নেই? কর্ণাটক হবে না, কারণ আমরা জানি কর্ণাটকের বড় বড় শহর রয়েছে, তাহলে এটা হবে না। রাজস্থান এটাও হবে না, কারণ রাজস্থানের জয়সলমীর খুব বড় একটা শহর, জয়পুর এগুলোও খুব বড় বড় শহর, ফলে এগুলোতে হবে না। তাহলে এই ঝাড়খণ্ড এবং ত্রিপুরার মধ্যে যে কোনো একটা হবে, সেইটা কোনটা সেটা আমাদের জানতে হবে। ঝাড়খণ্ডের যে রাজধানী অর্থাৎ রাঁচি, সেখানেও কিন্তু অলমোস্ট জনসংখ্যা 10 মিলিয়নের কাছাকাছি। তো সেই জন্য ঝাড়খণ্ডটা হবে না, আমাদের যেটা অ্যান্সার হয়ে যাবে ত্রিপুরা। ত্রিপুরার রাজধানী আমরা যেটা জানি, ত্রিপুরার যে মেন শহর সেটার রাজধানী আগরতলা, সেখানে কিন্তু জনসংখ্যা 10 লক্ষের খুব একটা বেশি নয়। তার মানে আমরা ত্রিপুরাই হয়ে যাবে আমাদের এখানে অ্যান্সার। নেক্সট এই একই বিষয়গুলো বলা রয়েছে। নেক্সট 22-তে আমরা চলে আসি। জনসংখ্যার লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভাইডেন্ড বলতে কি বোঝো বা ডিভিডেন্ড বলতে কি বোঝো? অর্থাৎ এখানে আমি জনসংখ্যার লভ্যাংশটা একটু বুঝিয়ে দিই ব্যাপারটা কি। এটা এমন একটা বিষয় যেখান থেকে যে কোনো একটা দেশ বা অঞ্চলের ওই পরিমাণ জনসংখ্যা যদি থাকে তাহলে সেই জনসংখ্যাটা প্রফিটেবল হবে, অর্থাৎ তারা কাজ করবে, তারা দেশের আয় বাড়াতে সাহায্য করবে, দেশের ইকোনমিক গ্রোথে হেল্প করবে, সেই সমস্ত জনসংখ্যাটাকে আমরা বলি জনসংখ্যার ডিভিডেন্ডস। এ 0 থেকে 5 বছর, বি 6 থেকে 15 বছর মানুষের জনসংখ্যার বৃদ্ধি, সি 16 থেকে 64 বছর বয়সের মানুষের জনসংখ্যা বৃদ্ধি, ডি 65 বছরের অধিক জনসংখ্যার বৃদ্ধি। তাহলে এখান থেকে অপশান থেকেই আমরা বুঝতে পারবো যে যারা কার্যকারী জনসংখ্যা যেটাকে আমরা বলি, অর্থাৎ যারা ডিপেন্ডেন্ট পপুলেশন নয়, ওয়ার্কিং পপুলেশন, সেই জোনটা কোনটা? এইটা 16 থেকে 64 বছরের মধ্যে। তাহলে ডিভিডেন্ড
কথার মধ্য দিয়ে আমরা বুঝতে পেরেছি যে জনসংখ্যাটা আমাদের কার্যকারিতা কাজে লাগে। তার মানে শিশুরা 6 থেকে 15 বছর এরা ডিপেন্ডেন্ট থাকে তার মা বাবার উপরে, আবার 65 বছরের ঊর্ধ্বে যখন হয়ে যাবে তারাও ডিপেন্ডেন্ট থাকে তার সন্তান বা অন্যান্য কারোর উপরে। সুতরাং সি যে অপশনটা 16 থেকে 64, এই জনসংখ্যাটা যদি বৃদ্ধি পায় কোনো দেশ বা রাজ্যে, তাহলে তাকে আমরা জনসংখ্যার লভ্যাংশ বলতে পারি। তাহলে অপশন সি হয়ে গেল আমাদের অ্যান্সার। কিন্তু এই বিষয়টা সম্বন্ধে আরেকটু আমরা জেনে নেব। দেখো, ডেভিড বোলান প্রথম এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড শব্দটি ব্যবহার করেন কোথায়? ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ডে। সেখানে প্রদত্ত যে সংখ্যাটা বলা হয়েছে যে 14 বছরের কম এবং 65 বছরের বেশি, তার তুলনায় কর্মক্ষম মানুষ অর্থাৎ 15 থেকে 65, এখানে 16 থেকে 64 আছে, বিভিন্ন দেশে তো বিভিন্ন হয়, তো 15 থেকে 65, 16 থেকে 64 এটা মোটামুটি কনসিডার করা হয়। আবার যদি 18 থেকে 60 বছরও থাকলে তাহলেও কিন্তু কনসিডার করবে তোমরা। এই বয়সটাকে আমরা অর্থনৈতিক বৃদ্ধির বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে গণ্য করতে পারি। নেক্সট চলে আসি 23 নম্বর কোশ্চেন। কি বলেছে? নিম্নলিখিত কোন নদীটি কাশ্মীর উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত? অর্থাৎ আমাদের ভূস্বর্গের উপর দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? এ ঝিলাম, বি চেনাব, সি বিপাশা, ডি তাপি। এই তাপি বা তাপ্তি নদীটি এটা নয়, কারণ এটা আমরা জানি যে নর্মদা এবং তাপ্তি এই দুটি নদী সাতপুরা পর্বতের ওই অংশ দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে, অর্থাৎ এটা মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ এই অংশের উপর দিয়ে প্রবাহিত, এটা কাশ্মীরের উপর দিয়ে প্রবাহিত নয়। আচ্ছা, বিপাশা, চেনাব এবং ঝিলাম। বিপাশাটা তাও অনেকের মনে হতে পারে, কিন্তু তাও নয়, কারণ এটা হিমাচল প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে পড়ে থাকলো দুটো, ঝিলাম এবং চেনাব। এর মধ্যে ঝিলাম নদীটি হচ্ছে আমাদের অ্যান্সার হবে। এই দুটো কিন্তু একদম সিন্ধুর উপনদী, কিন্তু আমাদের অপশন যেটা ঝিলাম সেটাও কিন্তু কাশ্মীরের উপর দিয়ে প্রবাহিত। চেনাব হয়তো কাশ্মীর উপত্যকা বলেছে ভ্যালির মধ্যে দিয়ে, কাশ্মীর জম্মু কাশ্মীরের কিছু অংশটা দিয়ে প্রবাহিত, কিন্তু ঝিলামটা একদম কাশ্মীর ভ্যালি দিয়ে প্রবাহিত হয়েছে, সেই জন্য ঝিলাম আমাদের এখানে অ্যান্সার। এটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? অনন্তনাগ জেলার ভেরিনাগ নামক স্থান থেকে উৎপন্ন হয়ে প্রবাহিত হয়েছে। ক্লিয়ার? তাহলে অপশন এ হয়ে গেল আমাদের অ্যান্সার। 24 কি বলেছে? দুটি চলকের মধ্যে সম্পর্ক বোঝাতে নিম্নের কোন পরিসংখ্যান কৌশলটি ব্যবহার করা হয়? দুটি চলক বলতে একটা ইন্ডিপেন্ডেন্ট আর একটা ডিপেন্ডেন্ট হতে পারে। তাহলে এই দুটো চলক অর্থাৎ স্বাধীন এবং নির্ভরশীল চলকের মধ্যে সম্পর্ক বোঝাতে কোনটা আমরা ব্যবহার করে থাকি? এ রিগ্রেশন, বি ওজাইভ, সি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ডি জেড স্কোর। দেখো, ওজাইভ আমরা মূলত ফ্রিকোয়েন্সি কার্ভ যেটা তৈরি করি তার জন্য ব্যবহার করে থাকি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মূলত মিন থেকে অ্যাকচুয়ালি অন্যান্য ভ্যালুগুলো কতটা বিচ্যুতি রয়েছে সেইটাকে আমরা ক্যালকুলেশন করার জন্য এসডি ক্যালকুলেশন করে থাকি, সম্পর্ক বোঝাতে নয়। জেড স্কোর একই রকম একটা বিষয়, যেখানে আমরা স্ট্যান্ডার্ড স্কোর নির্ণয় করি এই মিন থেকে একটা ম্যাক্সিমাম এবং মিনিমাম, অর্থাৎ টেল বলা হয় এগুলোকে, যে আপার টেল এবং লোয়ার টেলের ডিস্টেন্সটা কতটা সেইটাকে মেজারমেন্ট করার জন্য জেড স্কোর, টি স্কোর এগুলো ব্যবহার করা হয়। মূলত স্ট্যান্ডার্ড ডেটা স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এখানে রিগ্রেশন আর একটা বিষয় আছে, কোরিলেশন। রিগ্রেশন এবং কোরিলেশন এই দুটো বিষয় কিন্তু ডেটার মধ্যে সম্পর্ক বোঝাতে সাহায্য করে। যেমন দেখো, রিগ্রেশনে কি বলেছে যে দুটো ডেটার মধ্যে, দুটো বিষয়ের মধ্যে সম্পর্ক বোঝাতে এবং একটা আরেকটার উপর কতটা ডিপেন্ডেন্ট সেটাও বোঝাতে আমরা রিগ্রেশন ব্যবহার করে থাকি। আবার কোরিলেশন মূলত দুটো বিষয়ের মধ্যে সম্পর্ক বোঝাতে সাহায্য করে। কিন্তু এখানে যদি কোরিলেশন থাকতো তাহলে কিন্তু তোমার অ্যান্সার হতো কোরিলেশন, কিন্তু যেহেতু এখানে কোরিলেশন নেই, শুধুমাত্র রিগ্রেশন বলেছে আছে অপশানে, তাই এখানে রিগ্রেশনটা অ্যান্সার হবে। কিন্তু যদি কোরিলেশন থাকতো তাহলে কোরিলেশন হতো, কারণ সম্পর্ক বোঝায় কোরিলেশন, এবং কতটা ডিপেন্ডেন্ট বা ভবিষ্যৎ প্রেডিকশন করার জন্য আমরা রিগ্রেশন ব্যবহার করে থাকি, যে একটা ডেটার উপর ভিত্তি করে আরেকটা ডেটা, যেমন আমরা লিস্ট স্কোয়ার মেথডে করেছি। কোরিলেশনের দুটো পদ্ধতি আছে, রিগ্রেশনের দুটো পদ্ধতি আছে, কার্ল পিয়ারসনের পদ্ধতি এবং কার্ল পিয়ারসনের প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতি, আর র্যাঙ্ক কোরিলেশন পদ্ধতি বাই স্পিয়ারম্যান। এগুলো আমাদের পড়তে হবে, এগুলো জানতে হবে। ওকে, নেক্সট আমি বললাম, আলোচনা করলাম জেড স্কোর কি, এগুলো দেখে নেবে তোমরা। 25 কি বলেছে? নিম্নলিখিত কোন সংস্থাটি ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করে? ভূবৈচিত্র্য সূচক অর্থাৎ টোপোগ্রাফিক্যাল ম্যাপ, টোপোসিট কে প্রস্তুত করে? এ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া,
বি সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশন যেটা ন্যাটমো, অ্যান্ড ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশন। তাহলে দেখো আইএসআই এটা তো স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশন, তার মানে এই তিনটের মধ্যে কোনোটাই হবে না, মানে এই তিনটের সঙ্গে রিলেটেড নয়, তার মানে ডিটা বাদ। এবার ন্যাশনাল অ্যাটমস এবং সার্ভে অফ ইন্ডিয়া এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই তিনটের মধ্যে হতে পারে, কিন্তু এখানে অপশন কি হবে সেটা আমরা টেবিলে দেখে নেব। দেখো সার্ভে অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠা হয়েছে? 1767, সব থেকে প্রাচীন ভারতের ম্যাপ মেকিং সংস্থা। তার সদর দপ্তর কোথায়? দেরাদুন। কি করে? মূলত উচ্চতা, নদী, পাহাড়, রাস্তাঘাট, বসতি প্রভৃতি বিস্তারিত তথ্য থাকে। এটি প্রতিরক্ষা পরিকল্পনা ও গবেষণার কাজে ব্যবহৃত হয়। তার মানে একটা টোপোসিটের মধ্যে আমরা কি পাই? কোনো জায়গায় সর্বোচ্চ উচ্চতা, তার নদী, পাহাড়, রাস্তাঘাট ইত্যাদি। তার মানে সার্ভে অফ ইন্ডিয়া হয়ে গেল আমার অ্যান্সার, যে টোপোসিট তৈরি করে। এবার এই ভূ বৈচিত্র্য সূচক যে শব্দটা ব্যবহার এখানে করেছে, এটা কিন্তু বাংলাতে দেখলে হবে না, এটা তোমরা ইংরেজিতে দেখবে, কারণ বাংলাতে অন্য মিনিং করে। ক্লিয়ার? এই টেবিলে বাকি যে আছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মূলত ভূতাত্ত্বিক মানচিত্র ও খনিজ সম্পদের মানচিত্র প্রস্তুত করে। থিমেটিক ম্যাপার কার্টোগ্রাফি, জনসংখ্যার শিল্প ইত্যাদি বিভিন্ন প্রস্তুতগুলো তৈরি করে। এদের প্রত্যেকটা সাল এবং হেডকোয়ার্টার আমি এখানে তোমাদের তুলে ধরেছি, যাতে করে তোমরা পরীক্ষায় এই রিলেটেড কোনো কোশ্চেন এলে সহজেই করতে পারো। তো অবশ্যই এইটার স্ক্রিনশট নিতে পারো অথবা পিডিএফটা নিয়ে নিতে পারো। ওকে, 26 কি বলেছে? নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে বহুকেন্দ্রক তত্ত্বটি মাল্টিপল নিউক্লিয়ার থিওরি কার সঙ্গে জড়িত? বহুকেন্দ্রিক তত্ত্ব এটা হচ্ছে আরবান ল্যান্ড ইউজ মরফোলজি, আরবান মরফোলজির ক্ষেত্রে ইউজ করা হয় মাল্টিপল নিউক্লিয়ার থিওরি। তাদের মধ্যে কে এই তত্ত্বটা দিয়েছে? এ গ্যারিসন, বি হোয়েট, সি হ্যারিস এবং উলম্যান, ডি বার্জেস। দেখো এখানে হোয়েট, বার্জেস এবং হ্যারিস ও উলম্যান এই তিনজনই কিন্তু আরবান মরফোলজি রিলেটেড তত্ত্বগুলো দিয়েছেন। বার্জেসের তত্ত্ব আমরা জানি কনসেন্ট্রিক জোন থিওরি, হোয়েটের তত্ত্ব আমরা জানি সেক্টর থিওরি, গ্যারিসন অ্যাকচুয়ালি পরিবহন সংক্রান্ত মডেল রিলেটেড বিষয় নিয়ে তিনি কাজ করেছেন। তো হ্যারিস এবং উলম্যান মাল্টিপল নিউক্লিয়ার থিওরির তত্ত্ব, সেই আমরা একটা বিভিন্ন ধরনের ছবি আছে অড কাটিং, যেখানে বিভিন্ন কোথায় সেন্টারগুলো হবে, কোথায় লো রেসিডেন্সিয়াল এরিয়া হবে, সেইগুলো তিনি তুলে ধরেছেন। তো এদের প্রত্যেকটা সাল এবং কে কে কোন তত্ত্ব দিয়েছে সেগুলো আমাদের ডিটেলসে পড়তে হবে, কারণ এগুলো থেকে কোশ্চেন আসে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, কনসেন্ট্রিক জোন মডেল কোথাও দেখবে তোমরা 1925 আছে, কোথাও দেখবে 1923 আছে। এটা কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়, তবে তোমরা প্রেফার করবে 1925, কিন্তু কোশ্চেনে অপশান যদি দুটো থাকে তাহলে 25, যদি একটা থাকে 23 হলেও 23টা করতে পারো। নেক্সট, হ্যারিস ও উলম্যান 1945 সালে এই দ্য নেচার অফ সিটি গ্রন্থে এই মাল্টিপল নিউক্লিয়ার তত্ত্বটা দিয়েছিলেন। 27, বিমানচিত্র পাঠে সাহায্যকারী যন্ত্রটি কি? মাইক্রোস্কোপ, থিওডোলাইট, স্টিরিওস্কোপ, প্যান্টাগ্রাফ। বিমানচিত্র এরিয়াল ফটোগ্রাফি যেটা পাঠ করে, সেটা আমরা আমাদের গ্র্যাজুয়েশন লেভেলে অনেক কলেজে এইটা নিয়ে কাজ করেছি বা অনেকে করেছো। সেই দুটো স্টিরিওস্কোপকে দিয়ে আমরা এরিয়াল ফটোগ্রাফি, যেখানে 3D ভিশনটা দেখতে পাই। তো এখানে অপশান হয়ে যাবে স্টিরিওস্কোপ। অন্যান্য অপশানগুলোর মধ্যে কি কি হয় সেগুলো আমি তোমাদের এই টেবিল করে দেখিয়েছি। মাইক্রোস্কোপ মূলত ক্ষুদ্রকণা বিশ্লেষণে ব্যবহৃত হয়। থিওডোলাইট আমরা প্র্যাকটিক্যালে ব্যবহার করে থাকি। প্যান্টাগ্রাফ মানচিত্র ছোট বড় করার কাজে ব্যবহৃত হয়। রিডাকশন এবং এনলার্জমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্ল্যানিমিটার নির্দিষ্ট দূরত্ব পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট, 28, নিম্নলিখিতদের মধ্যে অর্থনৈতিক খাজনা বা ইকোনমিক রেন্ট এবং নিম্নগামী শস্য প্রজনন ধারা ডিক্লাইন ইন্টেন্সিটি অফ ক্রপ প্রোডাকশনের প্রবর্তন কে? এ ডি রিকার্ডো, পি হ্যাগাস্টেন, জে এইচ ভন থুনেন, জে সি উইভার। দেখো উইভার হবে না, কারণ তিনি ক্রপ কম্বিনেশন রিলেটেড কনসেপ্ট দিয়েছেন। হ্যাগাস্টেন হবে না, টাইম জিওগ্রাফার এবং মূলত ইনোভেশন এবং ডিফিউশন মডেলের প্রতিষ্ঠাতা। ডেভিড রিকার্ডো এবং ভন থুনেনের মধ্যে যে কোনো একজন হতে পারে, তবে আমরা দেখে নিই অপশানগুলো কি হতে পারে। দেখো, ডেভিড রিকার্ডো মূলত ভূমির খাজনা অর্থনৈতিক তত্ত্ব, কৃষিভিত্তিক নয়, অর্থাৎ খাজনা রিলেটেড তত্ত্বের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ডেভিড রিকার্ডো। তো ভন থুনেনের মডেলে আমরা আইসোলেটেড স্টেট যেটা পাই, সেখান থেকে আমরা কিন্তু এই ইকোনমিক রেন্ট এবং নিম্নগামী অর্থাৎ ডিক্লাইনিং ইন্টেন্সিটি ক্রপ প্রোডাকশনের কত ধারণাটা পেয়ে থাকি। তো এই ভন থুনেনের মডেল এগুলো তো আমাদের পড়তেই হবে, এর প্রত্যেকটা থেকে কোশ্চেন আসে, বিভিন্ন পার্ট থেকে কোশ্চেন আসে। ওকে, আপাতত 28টা অর্ধেক পর্যায়ে এসে পৌঁছেছি।
অনেকটা টাইমও হয়ে গেছে, লেন্থি হয়ে গেছে ভিডিওটা অনেক, তাই আমি এটাকে এই পর্বে ফার্স্ট পার্ট হিসেবে এটাকে সমাপ্ত করছি। দ্বিতীয় পর্ব আমরা পরবর্তী যে 29 থেকে 55 পর্যন্ত কোশ্চেনগুলো আলোচনা করব দ্বিতীয় পর্বে। তো যারা এই পর্ব পর্যন্ত দেখলে তারা অবশ্যই দ্বিতীয় পর্বটা দেখো, এবং যদি ভালো লেগে থাকে তো আবারও রিকোয়েস্ট লাইক করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। ধন্যবাদ, থ্যাংক ইউ, বাই বাই।